আমি আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি। নবাব স্যার সলিমুল্লাহ, উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে, বাংলার স্বাধীনতা চেয়েছে, বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে, ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে। ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের সিংহ পুরুষ শেরে বাংলায় কে ফজলুল হক, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালেও উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে, বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে, শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি। আমাদের আদর্শের সৈনিক, জনমানুষের সৈনিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য। জীবন উজাড় করে দিয়েছে, কিছু পেতে চাননি, করেননি এমন কোনো কাজ নাই জনগণের স্বার্থে, নিজের স্বার্থ কখনো দেখতে চান না। আমি স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। মুজিব শেখের যত ব্যর্থতা থাকুক, যত দোষ থাকুক, আমি অস্বীকার করতে পারবো না 70 এবং 71 সাল 72 সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাশ হয়েছে, ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। তো ওনাকে আমি যদি অস্বীকার করি, দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করব না। বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না। মুজিব শেখ তৈরি করতে পারে নাই, খন্দকার মোস্তাক তৈরি করতে পারে নাই, অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে নাই। জেলখানায় যে 4 ভারতীয় চর ছিল, কামরুজ্জামান, মনসুর আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন, এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন। এখন এখানে এসে আমি থেমে যাই। তারপরে আমি যদি বলি, দর্শকবৃন্দ, এই প্রথম একজন নেলসন ম্যান্ডেলা রূপী একজন মানুষ আমাদের নেতৃত্বে এসেছে, উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমকক্ষ কোন নেতা বাংলাদেশে আসেনি। এখন বলবেন উনি মুক্তিযুদ্ধ করেনি, আমি বলবো মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সপক্ষে মিডিয়াতে যেভাবে মন্তব্য করেছে, এর কিছুই আপনারা করেন নাই। আমি তারপরেও বলবো না উনি মুক্তিযোদ্ধা, কিন্তু উনি মুক্তিযুদ্ধের সমর্থক, মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক, উনি এটা নিয়ে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রাজ পরিবারে জন্মান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস মুজিব পরিবারে জন্মান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়া পরিবারে জন্মান নাই, শেরে বাংলা পরিবারে জন্মান নাই, ভাসানী পরিবারে জন্মান নাই। কারণ উনি নিজেই দাঁড়িয়ে গেছেন একজন ফ্র্যাঞ্চাইজ হিসাবে, একটা উদাহরণ হিসাবে, নিজেকে এস্টাবলিশ করেছে বিশ্বব্যাপী। এস্টাবলিশ করার পরে উনি বাংলাদেশে এসেছে 20 কোটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য। সেক্ষেত্রে আমি এই যে 5 জনের নাম আমি মেনশন করেছি, যে শ্রদ্ধার সাথে আমি বলবো, আমরা একজন ম্যান্ডেলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, আমরা ব্রাজিলের প্রাণ পুরুষ সান্টোস ডে লুলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, চেক রিপাবলিকের হিরো ভাকলাভ হাভেলের মতো একজন লিডার পেয়েছি ডক্টর ইউনূসের মধ্যে, বিল ক্লিন্টনের মতো একজন প্র্যাগম্যাটিক লিডার পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি আমার কথার বিরোধিতা করেন আমি অখুশি হব না। আপনি আমার সাথে যদি কিছু অ্যাড করতে চান করেন, আর যদি আমার সমালোচনা করতে চান করেন। কাজী আব্দুল্লাহ আল মামুন, প্লিজ। দেখেন, আজকের আলোচনাটা এত ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে এবং বাস্তবতা নিয়ে আপনি দুটা নিয়ে আলোচনা করেছেন, এবং প্রায় প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তর প্রায় আপনার কথার মধ্যেই চলে এসেছে। তারপরেও আজকে যে কয়েকটা
বীর পুরুষের কথা বললেন এবং সর্বশেষ ডক্টর ইউনূসকে আশীর্বাদ হিসাবে আপনি তুলে ধরলেন। দর্শক শ্রোতারা অবশ্যই শুনবেন। আজকে হয়তো মনে হতে পারে আমরা দুজন যেভাবে ডক্টর ইউনূসকে অ্যাফোর্ড করার চেষ্টা করছি যেন উনি আমাদের পারিবারিক কোনো সদস্য, না, এটা সত্য নয়। আমি বদ্ধধর্মের অনেক লেখা আবার নিজেদের অনেক ব্যাপার হিসাবে তার যে গ্রামীণ ব্যাংক অনেকের সাথে অনেক চিন্তার সাথে ডিফার করি, কিন্তু উনি যে দুর্নীতিমুক্ত একটা ব্যক্তি, উনি যে একটা মুক্তিযুদ্ধের সংগঠক, উনি যে তখনও আন্তর্জাতিকভাবে যত পরিসরে উনি বাংলাদেশকে ডিফেন্ড করার চেষ্টা করছে সেটা উনি নিজের কোনো লেখায় কোনো কথা নিজেরটা আত্মপ্রকাশ করেনি। এটাও একটা বিষয়। আমরা এতটুকু করছি, এত বড় প্রচার করতে চাই, উনি প্রচার চান না। এখন প্রশ্ন হচ্ছে যে উনাকে যদি আমরা যেভাবে তুলনা করলেন নেলসন ম্যান্ডেলা সহ আরো বিভিন্ন দেশের নেতা হিসাবে, তো প্রত্যেকে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রাজনীতি করে কিংবা একটা মানে বিশেষ অবস্থা উনি আছেন। উনি ওরকম ভাবে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের মধ্যে না থেকেও জাতির প্রয়োজনে যখন যেরকম হয় তখন তিনি আসছেন। আপনারা জানেন যে মঈনরা তাকে অনেক চেষ্টা করেছিল, 2 দিন নিয়েছিলেন, তখনও উনি পারতেন, কিন্তু উনি দায়িত্ব নেন। উনি যদি ক্ষমতা হতেন তখনই পারতেন, নেননি। এবারও আমি যতদূর জেনেছি যে ছাত্ররা যখন নাকি তার নাম প্রস্তাব করছে তখন বলছে ঠিক আছে আমি একটু ভেবে নেই, তাৎক্ষণিকভাবে হন নাই, পরে উনি করেছেন। তাহলে ওনার ধীর স্থির যে সিদ্ধান্ত এবং উনি যে দায়িত্ব নিয়ে সামনে এসছে, আমি মনে করি এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে উনি একজন মাইন্ডফ্লক থাকবেন। আপনি যেসব নামগুলো বলেন আপনার সলিমুল্লাহ থেকে শুরু করে, অবশ্যই ইউনূস সাহেবকে আমরা ইতিহাসে সেই জায়গায় দেখতে চাই। তবে একটু অ্যাড করতে চাই, যেটা আপনারা দেখছেন যে চে গুয়েভারা, ইভেন ফ্রান্সের মতো দেখছি ইউনিভার্সিটি ছেলেরা তারা বুকে চে গুয়েভারা গর্ববোধ করে। ঠিক আমাদের বাংলার চেয়ে কমরেড সিরাজীরা, আপনি তাদের পরিবার, তার সন্তানকে আপনারা দেশে আপনার বাড়িতেও আপনাকে আশ্রয় দিয়েছে, অনেকে জানে না, তার লাস্ট আপনারা পাঠিয়েছেন। শুভ্রের সাথেও খুব ভালো পরিচয় ছিল, হ্যাঁ, তো শিখা তার বড় বোন, তো অরুণ, এটা আমি সবাইকে চিনি, হ্যাঁ। তো কাজেই এই যে কমরেড সিরাজ শিকদার 29 বছর যুবকরা, ব্রিলিয়েন্ট ছাত্র, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে সে বিকাশ হয়েছিল, যখন নাকি কেউ কথা বলতে পারে নাই, সেই ছাত্র যুবকদেরকে সঙ্গে, আমার অনেক বন্ধু বান্ধব সিরাজ শিকদারের পার্টি করতো, আমি তাদের অনেক বড় বড় নেতাকে শহীদুল্লাহ হলের 709 এখন আছে এক্সটেনশন 2-তে, আমি বছর পর বছর লেখকদেরকে আমি আশ্রয় দিয়েছি। এবং সিরাজ শিকদারের পার্সোনাল যে একটা মুভি ক্যামেরা, স্টিল ক্যামেরা ইয়াশিকা, তাদের নেতারা আমাকে দিয়েছিল যে তাদের আর্থিক অসুবিধা ছিল, আপনি একটু বিক্রি করে দেন, তখন আমার টাকা থাকলে নিজে রেখে দিতাম মিউজিয়ামে। তো আমি এই সুযোগে এই ছাত্র তরুণ যুবকদের আইডল হতে পারে, বাংলার চেয়ে হতে পারে, আমি তাকেও এখানে অ্যাড করতে চাই। ধন্যবাদ। ওকে, আপনাকে আমরা এখন এই বিষয়টাকে কনক্লুড করে অন্য সাবজেক্টে যাব। তো অপারেশন ডেভিল হান্ট এবং আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটার উপরে আপনি আর কিছু অ্যাড করতে চান? না, আমরা এটা সাফল্য কামনা করতে চাই এবং এটাকে আরো দ্রুত এবং শক্তিশালী হিসাবে, এবং এখানে যারা যারা আর্মির মধ্যে যারা নাকি এতদিন নন কর্পোরেট করছিল তাদের জন্য মুখোশ উন্মোচন হয়, এবং যেসব পুলিশ গুলো আছে তাদের জন্য মুখোশ উন্মোচন হয়। এখানে যারা বিএনপির মধ্যে ঘাপটি মেরে আছে, জামাতের মধ্যে ভারতের ঢুকে আছে, যারা নাকি নির্বাচন করতেছে, নো দেয়ার ইজ কোন নির্বাচন, আমি বলবো ডক্টর ইউনূস যেন এই নির্বাচনের প্রসঙ্গে নতুন করে বক্তব্য দেয়। যার প্রথম বক্তব্যটা সঠিক ছিল যে যখন উপযুক্ত সময় হবে তখন নির্বাচন হবে। জনগণ রায় দিয়েছে, ভোট মানে কি রায়, জনগণ রায় দিয়ে দিয়েছে, 5 তারিখে জনগণ রায় দিয়ে দিয়েছে। এখানে কোনো দলের ওই আগের যে নির্বাচন মাফিয়াতান্ত্রিক ভোট কেনা বেচার, মার্কা কেনা বেচার, ওই দিল্লির নীল নকশা বাস্তবায়নের যে নির্বাচনী দাবি করতেছে, ওই দিল্লির যে ওদের যে সেনাপতি যখন বললো তখন দেখা যাচ্ছে বাংলাদেশের মিডিয়া খুব সরব হয়ে গেছে। তো এটা হতে দেওয়া যাবে না। জনগণ নির্বাচন চায় না, জনগণ শান্তি চায়, ডক্টর ইউনূসের সাফল্য চায়, এটাই শেষ কথা। আমি এই প্রসঙ্গটায় কাজী আব্দুল্লাহ আল মামুন যা বললেন আমি এর সাথে আরো কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। জেনারেল ওয়াকার, আপনার উপরে আমার এবং অ্যাডভোকেট মামুন এবং দেশের অনেকেরই আপনার প্রতি কোনো আস্থা নেই। কারণ প্রথমত আপনি আর্মি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিলেন না। আপনি স্রেফ মুজিব শেখের ফ্যামিলির কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন, ঘোড়ামুখ কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন, এই জন্যই আপনাকে আর্মি চিফ বানানো হয়েছে। এবং আপনি আওয়ামী লীগের এবং স্বৈরাচারের 626 জন লোককে পয়সার বিনিময় হাসিনা শেখকে রক্ষা করার জন্য এবং মুজিব পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য
রাষ্ট্রের দিকে না তাকিয়ে, জনগণের কল্যাণের দিকে না তাকিয়ে আপনি তাদেরকে পার করে দিয়েছেন। আপনি বহু ষড়যন্ত্রের সাক্ষী এবং আপনি বহু ষড়যন্ত্রের নায়ক, এবং বহু ষড়যন্ত্রের মধ্যে আপনার অংশগ্রহণ ছিল। এখন মানবিক দৃষ্টিকোণ থেকে, নীতির দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের দৃষ্টিতে একজন অপরাধী। কিন্তু আমি একটা কথা আজকের বলতে চাই, পুট এভরিথিং এসাইড, আমি একটা জিনিস বলতে চাচ্ছি। রাষ্ট্রের প্রয়োজনে কনফুসিয়াস বলেছে, in order to change the system and in order to bring the system in an active position, in an active way, not passive way, if you need to work with the devil, work with the devil. আমরা যদি ধরেও নেই জেনারেল ওয়াকার তুমি একটা ডেভিল, কিন্তু এই মুহূর্তে তোমার ওই চরিত্রটা আমি ভুলে যেতে চাই। একটা কারণে, মানুষের পরিবর্তন হয়, মানুষের মনের পরিবর্তন হয়। আমি তোমাকে বেনিফিট অফ দ্য ডাউট, জেনারেল ওয়াকার আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার মতো চরিত্র আপনার না, কিন্তু তারপরে আপনাকে বলছি, আমি জেনারেল জাহাঙ্গীর আলম, ডক্টর আসিফ নজরুল এদের কারো দৃষ্টি আকর্ষণ করি না, আমি জেনারেল ওয়াকার আপনার দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা বলছি। ধরে নিলাম আপনি একটা ডেভিল, কিন্তু বাংলাদেশের 17 কোটি 20 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে আপনাকে আমি যে কথাটা বলি মনোযোগ দিয়ে শুনে রাখুন। যে কোনো মূল্যে অপারেশন ডেভিল হান্টের মধ্যে শুধু অপরাধী না, আমলাদের ভিতরে যারা ভারতের তকমা আছে, ভারতের কানেকশন আছে, পুলিশ অফিসারদের ভিতরে ডিআইজি লেভেলে, এসপি লেভেলে যেসব লোকজনরা আছে, প্রত্যেকটা মানুষকে কাস্টডিতে নেওয়া হোক। তাদেরকে নেক্সট 15 দিনের ভিতরে তাদের পদ থেকে ওএসডি করে তাদেরকে কাস্টডিতে নেয়ার পরে আপনি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যায়। আপনি যদি অপরাধীদেরকে ধরে, জেনারেল ওয়াকার এবং ডক্টর আসিফ নজরুল আমারে আইন শিখাইয়েন না, আপনি অপরাধীদের ধরার পরে অপরাধীদের ভিতরে ক্যাটাগরাইজ করুন। একটা আছে লং টার্ম গোল, আর একটা আছে শর্ট টার্ম গোল। যারা চুরি ছেঁচড়ামি করে তাদেরকে ইমিডিয়েট একটা ট্রাইব্যুনালে বিচার করেন, তাদেরকে রেগুলার কোর্টে পাঠানোর দরকার নাই। কেউ পকেট মারছে, তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর দরকার নাই, একটা ট্রাইব্যুনাল করে দেন। ওই ট্রাইব্যুনালে ওইখানে ওই ছেঁচড়ামির জন্য তাকে 10,000 টাকা ফাইন করেন, তার নাকে খত নেন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে ছেড়ে দেন। কিন্তু যারা স্বৈরাচারের সাথে জড়িত, যারা ভারতের সাথে জড়িত, ভারতের সাথে যাদের বিন্দু মাত্র কানেকশন আছে, তাদের প্রত্যেককে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারকে ভরে দেওয়া হোক। এদের জন্য তদন্ত করা হোক অপারেশন ডেভিল হান্ট, এবং সাকসেস করার জন্য আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আমি 110% ইমপ্লিমেন্টেশন চাই। জেনারেল ওয়াকার আপনি এবং অন্য 2 বাহিনীর প্রধান যদি এই কাজটা করতে পারেন, আপনাকে চাইলে বাংলাদেশের জনগণ মাফ করলে করতেও পারে। আমি অনলাইন যারা অ্যাক্টিভিস্ট, আমি তাদের কারো সাথে কণ্ঠ মিলাই না। আমি কণ্ঠ মিলানোর ব্যবসায় ভালো না। আমি লেখাপড়া করতে পারি, আমি উদাহরণ টানতে পারি, আমি আমার অভিজ্ঞতাকে আপনাদের সামনে দিতে পারি। মঈনকে আমি হেট করি, কিন্তু তারপরও মঈন একটা কাজ করেছিল, জেনারেল ওয়াকার ওখান থেকে আপনি শিখতে পারেন। এই মুহূর্তে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এইটাকে ব্যবহার করে অপারেশন ডেভিল হান্টকে যদি সফল করা হয়, আমি জানি আমার মা বোনরা জুয়েলারি পরে রমনা পার্কে রাত্র 11টায় ঘুরতে যেতে পারবে যদি তারা চায়। এই কাজটা আপনারা করেন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা